প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা কামনা সবার জন্য। আমি এই এপিসোডে সরাসরি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অ্যাড্রেস করে কথা বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগাম আমার সঙ্গে থাকবার জন্যে। আমার কথোপকথন সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে হবে আমার বক্তব্য। তো দেরি না করে শুরু করছি। প্রিয় মহোদয়, এই এপিসোডে কথা বলবো বিএনপি দলীয় নেতাকর্মীদের বহুল আলোচিত একটি অপকর্ম, যা দলটিকে কলুষিত করেছে, কলঙ্কিত করেছে এবং করেই চলেছে। আপনার সব ভালো কাজকে ম্লান করে দিচ্ছে সেই অপকর্মটি, আর তা হলো সেই বহুল চর্চিত চাঁদাবাজি। তা আমরা ধারণা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করার পর এই চাঁদাবাজিটি শক্ত হাতে দমন করতে পারবে, কিন্তু এখনও পেরেছে বলে মনে হচ্ছে না, এবং পারবার আন্তরিক চেষ্টা আছে সেটিও মনে হচ্ছে না। আমি দুঃখিত কথাটি আমাকে এভাবে বলতে হচ্ছে। প্রিয় মহোদয়, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি তখন লন্ডনে, দেশে আসেননি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার আগে থেকেই 2024-এর 5 আগস্ট যখন অভ্যুত্থান সফল হলো, গণ অভ্যুত্থান, শেখ হাসিনা পালিয়ে গেলেন অপরাহ্নে। সেই 5 আগস্টের সন্ধ্যার মধ্যেই বাংলাদেশের বেশিরভাগ চাঁদাবাজির পয়েন্টগুলো, যেগুলো আগে শেখ হাসিনার আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন ছিল, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্য লীগ, তাঁতি লীগ, সব পেশা নিয়ে একটা লীগ ছিল। সো তাদের নিয়ন্ত্রণে ছিল চাঁদাবাজির বিভিন্ন পয়েন্টগুলো। তো 5 আগস্ট সন্ধ্যার মধ্যে বেশিরভাগ পয়েন্ট কিন্তু বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে আসে, বেশিরভাগ। আর তার পরদিন বা 2-3 দিন সময়ের মধ্যে চাঁদাবাজির, অবৈধভাবে পয়সা কামাবার হুমকি ধমকি দিয়ে সারা বাংলাদেশে যত রকমের ফাঁক ফোকর আছে, যত জায়গা আছে, কাঁচা বাজার থেকে শুরু করে পাবলিক টয়লেট, বালুমহল, জলমহল, টেম্পো ঘাট, লঞ্চ ঘাট, কুদারা ঘাট, স্টিমার ঘাট, লঞ্চ ঘাট, ট্রেন স্টেশন, বাস স্টেশন, এমন কোনো জায়গা নেই যেই জায়গাগুলোতে আপনার দলের নেতাকর্মীরা দখল নেননি চাঁদাবাজির জন্য। কোনো কোনো জায়গায় তারা আবার সাবেক আওয়ামীদেরও সঙ্গে রেখেছেন, কারণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কোথায় কোথায় জায়গাগুলো আছে, সহজভাবে চাই পাতার ব্যবস্থা করা হয়েছিল টাকা কামাবার জন্যে। সো কাজ সহজ রাখবার জন্যে অনেক জায়গায় আপনার দলের নেতাকর্মীরা আওয়ামীদেরও সঙ্গে নিয়েছে, সেই খবর আমাদের কাছে আছে এবং এগুলো অন দ্য রেকর্ড। সো প্রিয় মহোদয়, সেই থেকে লাগামহীনভাবে চাঁদাবাজি চলল। আপনার মূল দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেইটি চালিয়ে গেলেন। সো অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ছিল, সঙ্গত কারণেই। কারণ অভ্যুত্থানোত্তর একটি দেশ, যেই দেশে পুলিশ বাহিনী পালিয়ে গেছে, থানাগুলো পরিত্যক্ত, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে কিছু থাকে না। সেই পরিস্থিতির সুযোগ নিয়েছে আপনার দলের নেতাকর্মীরা। আর পরিস্থিতি গণমাধ্যমের কারণে এতটাই ভয়াবহভাবে ফুটে উঠল যে লন্ডনে থেকেও আপনি স্বস্তিতে থাকতে পারলেন না। আপনি সেখান থেকে কঠোর নির্দেশনা জারি করেছিলেন যে আমার দল, শাখা প্রশাখা সব কিছু নির্বিশেষে চাঁদাবাজদের দমন করতে হবে। যারা চাঁদাবাজি করবে বিএনপি দলীয় কেউ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনার নির্দেশে কয়েক হাজার, সেই সংখ্যাটি 10,000-এর উপরে হবে বোধহয়, 10 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেই সময়। সেটিকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে আপনি বিষয়টিতে জিরো টলারেন্স দেখাচ্ছেন, ভালো, আমরা প্রশংসা করেছি। কিন্তু অল্প কয়েক মাসের মধ্যেই দেখলাম যে সেই বহিষ্কৃত নেতাকর্মীদের আবার 2-3 মাস গ্যাপ দিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ বা শাস্তিমূলক আদেশ প্রত্যাহার করে তাদেরকে আবার আপনার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তখনই আমরা আসলে প্রমাদ গুনছিলাম যে আপনি মুখে যা বলছেন তা হয়তো বা বিশ্বাস করছেন না, কিংবা আপনি করছেন, আপনার বাংলাদেশে অবস্থিত নেতাকর্মীরা সেটি মানছে না। হয় দলের উপর আপনার নিয়ন্ত্রণের অভাব, এটি ধরে নিতে হবে আমাদের, না হলে আপনার আন্তরিকতার অভাব। আপনি হয়তো ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে 2-3 মাস সাসপেন্ড করে রাখো, বহিষ্কার করে দাও,
আবার পরে ফিরিয়ে নিলেই হবে। আমরা সেটি দেখলাম। তখন মনে হলো যে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আপনিও বলছিলেন, আপনার নেতাকর্মীরা বলছিল যে আমরা তো ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আপনার চাঁদাবাজ নেতাকর্মীরা টের পেয়ে গিয়েছিলেন যে ব্যবস্থাটি সাময়িক এবং কিছুদিন পর জনগণের আই ওয়াশ করা হয়ে গেলে আবার তাদের দলে ফিরিয়ে নেবে। আপনারা ভেবেছেন আমরা হয়তো মনে রাখবো না কে কবে বহিষ্কার হয়েছিল, আবার কবে ফিরিয়ে নেওয়া হলো। এখন তো বুঝেনি, ইনফরমেশন সুপার হাইওয়ের যুগ, 1 সেকেন্ড লাগে না, সব খোঁজখবর বেরিয়ে আসে। সো সঙ্গে সঙ্গে আমরা জেনে গেলাম যে সেই বহিষ্কার আদেশ বা সাময়িক শাস্তিমূলক আদেশ ছিল লোক দেখানো, তাই চাঁদাবাজি থামানো যায়নি কার্যকরভাবে। তো যাই হোক, সে ছিল নির্বাচনের আগের কথা। এরপর আপনি দেশে এলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, আপনার দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো, আপনি হলেন প্রধানমন্ত্রী। কংগ্রেচুলেশনস, ভালো। তো তখন আমরা ভেবেছিলাম যে এবার বোধহয় আপনি শক্ত হাতে দমন করবেন চাঁদাবাজদের। কিন্তু তাও দেখলাম 2 মাসের উপরে হলো আপনার সরকারের মেয়াদ, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি, চলছে। এখানে না হলে ওখানে চলছে চাঁদাবাজি কোনো না কোনো ফরম্যাটে। তো সর্বশেষ যেই চাঁদাবাজি নিয়ে কথা বলবো এখন, সেটি ঘটেছিল কুমিল্লা শহরে। বাংলাদেশের প্রাচীন জেলাগুলোর একটি ঐতিহ্যবাহী জেলা, ঐতিহ্যে ভরপুর কুমিল্লা, আমার বৃহত্তর জেলা। তো সেই কুমিল্লা শহরে শাসনগাছা নামে একটি জায়গা আছে, কুমিল্লা শহরের কেন্দ্রস্থল বলা যেতে পারে। সেই শাসনগাছা বাস টার্মিনাল আঞ্চলিকভাবে বলতে গেলে সেই বৃহত্তর কুমিল্লা অঞ্চলে সর্ববৃহৎ এবং ব্যস্ততম একটি বাস টার্মিনাল। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, কয়েকদিনের মধ্যে সেই বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিলেন আপনার এখনকার বিএনপির জেলা সভাপতি, কুমিল্লা জেলার না, দুঃখিত, এটি হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলা। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কায়ুম, তিনি সেই বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিলেন আওয়ামীদের হাত থেকে। আর সেই থেকে লাগাতার চাঁদাবাজি তিনি করে চলেছেন। তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। শুধু বাস টার্মিনাল না, সেখানকার হাজার হাজার বাস টার্মিনালের প্লাস এলাকার সিএনজি চালিত অটোরিকশা, হিউম্যান হলার্স, এরকম যা যা আছে ছোট ছোট বাহনগুলো, সেগুলোর চাঁদাবাজির নিয়ন্ত্রণও চলে আসলো আপনার এই সদর আদর্শ উপজেলার বিএনপি সভাপতি রেজাউল কায়ুমের কাছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ, স্থানীয়ভাবে ব্যাপারটি এতটাই চর্চিত হলো, লোকেরা এতটাই কথাবার্তা বলতে শুরু করলেন, শেষে একাধিক গোয়েন্দা সংস্থা বাধ্য হয়েছে কেন্দ্রীয়ভাবে আপনাদের জানাতে। ঢাকায় পুলিশ সদর দপ্তরকে পর্যন্ত জানানো হয়েছে যে বিএনপির এই সদর উপজেলার নেতা রেজাউল কায়ুম দলের বদনাম করছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বদনাম করছে, তার চাঁদাবাজি বেপরোয়া হয়ে উঠেছে। তখন পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত রোববার 3রা মে দুপুরবেলা তাকে তার শাসনগাছার বাসা থেকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হলো কুমিল্লা কোতোয়ালি সদর থানায়, মডেল থানায়। আর সঙ্গে সঙ্গে আপনার দলের নেতাকর্মীরা কয়েকশো থানা ঘেরাও করে ফেলল। তারা দুপুর 12টা, 12:30 থেকে শুরু করে মধ্যরাত অবধি রোববার 3রা মে থানা ঘেরাও করে এই কয়েকশো নেতাকর্মী সেখানে অবস্থান করছিলেন এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন এই বিএনপি নেতার পক্ষে, তাকে ছেড়ে দেওয়া হোক, তিনি ষড়যন্ত্রের শিকার, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তাকে ছাড়া হয়নি, টানা 12 ঘন্টা তিনি কোতোয়ালি থানায় ছিলেন। তো সেই কোতোয়ালি থানায় তাকে অফিসার ইনচার্জ জিজ্ঞাসাবাদ করেছেন, সদর সার্কুলার এডিশনাল এসপি জনাব সাইফুল তিনি জিজ্ঞাসাবাদ করেছেন, পুলিশের আরও একাধিক কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। 12 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছে। শেষে রাত 12টায় পুলিশের পক্ষ থেকে জানানো হলো, কোতোয়ালি থানার ওসি তাওহিদুল আনোয়ার তিনি সাংবাদিকদের জানালেন যে এই নেতাকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়নি, আমরা কিছুই পাইনি, তাই তাকে ছেড়ে দিলাম। 12 ঘন্টা পর কিছুই না পেয়ে জিজ্ঞাসাবাদে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও সারাদিনও পুলিশ মুখ খোলেনি কেন তাকে আটক করা হয়েছে, শুধু আটক করা হয়েছে এটুকু জানা গিয়েছিল। আচ্ছা, তাকে ছাড়ার পর পুলিশের কর্মকর্তারা অ্যানোনিমাসলি, নাম প্রকাশ না করবার শর্তে, গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। গণমাধ্যমকে তারা জানিয়েছেন
যে এই নেতার বিরুদ্ধে একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট পুলিশ সদর দপ্তর পর্যন্ত পৌঁছেছিল। সেই রিপোর্টের ভিত্তিতে উপর থেকে নির্দেশ আসে ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে। তারপর আমরা তাকে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করে আমরা তাকে 12 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কিছু পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়নি। আচ্ছা, নাও তো হতে পারে, অতীতেও এমন হয়েছে, কেউ দুর্নীতি করেনি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। যেমন আপনার বিরুদ্ধে অনেক ফলস দুর্নীতির অভিযোগ এসেছিল, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল, আবার অনেক সময় অভিযোগগুলো সত্যি হয়। সো এমনও তো হতে পারে আপনার এই নেতা আসলেই কোনো অপরাধ করেননি। তো এবার একটু দেখব, লজিক্যালি পরিস্থিতি অ্যানালাইজ করবো আমরা, তার অপরাধ করবার বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকবার সম্ভাবনা আদৌ ছিল কিনা, থাকলে কতটুকু, নাকি মোটেই ছিল না। আচ্ছা প্রিয় মহোদয়, পুলিশ জানিয়েছে যে ছাড়বার আগে তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে এবং সদর উপজেলা, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এবং আরও কয়েকজন নেতা, তাদের জিম্মায় তাকে ছাড়া হয়েছে এবং তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে। যেই মুচলেখায় তিনি লিখেছেন যে আমি শাসনগাছা এলাকার এই পরিবহন এবং অন্যান্য খাতে চাঁদাবাজি নির্মূলে অঙ্গীকারাবদ্ধ, এই কথা বলে সাইন করে তিনি থানা থেকে বেরিয়েছেন। সুপ্রিয় মহোদয়, এবং বেরিয়ে তিনি জানিয়েছেন যে আমি ষড়যন্ত্রের শিকার, আমার বিরুদ্ধে বিশাল একটি ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্র আমি মিথ্যা প্রমাণ করেছি, আমি বেকসুর হয়ে থানা থেকে বেরিয়ে আসলাম, আমি এসবের সঙ্গে যুক্ত না। তো প্রিয় মহোদয়, যুক্তি এখানে কি বলে? যদি তিনি এইসবের সঙ্গে যুক্ত নাই হন, পুলিশ তো স্যাড ফেইসে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাকে সরি বলে তার কাছে অ্যাপোলোজাইজ করে, কারণ 12 ঘন্টা ব্যাপী তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। 12 ঘন্টা ব্যাপী একটা লোককে জিজ্ঞাসাবাদ করা নিশ্চয়ই এটি মানসিক নির্যাতন, সাইকোলজিক্যাল টর্চার হয়েছে তার উপর। তাহলে পুলিশ নিশ্চয়ই তাকে সরি বলে কফি খাইয়ে চা খাইয়ে বিদায় করত, তা হয়নি। পুলিশ তার কাছ থেকে মুচলেখা নিয়েছে এবং তিনি অঙ্গীকার করেছেন যে শাসনগাছা এলাকায় চাঁদাবাজি নির্মূলে তিনি ভূমিকা রাখবেন। তাহলে যিনি এই অপরাধের সঙ্গে যুক্তই না, তার কেন এই আন্ডারটেকিং বা মুচলেখা দিতে হলো? তাকে কেন অঙ্গীকার করতে হলো আমি শাসনগাছা এলাকার চাঁদাবাজি নির্মূলে ভূমিকা রাখব? প্রিয় মহোদয়, এই যুক্তিটি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের একটি বাচ্চা ধরে ফেলবে। এখানে গ্যাপ আছে, লুপ হোল আছে এখানে একটি, আর সেটি হলো আপনার এই নেতা চাঁদাবাজির সঙ্গে যুক্ত। পুলিশের কাছেও সেটি প্রমাণিত হয়েছে। 12 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় না, তিনি শাসনগাছা এলাকায় চাঁদাবাজি করেন কি করেন না এই তথ্যটি নেবার জন্য 12 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ কয়েকজন কর্মকর্তার। হাস্যকর বললে কম হবে সেটি। তিনি চাঁদাবাজি করেছেন কি করেননি সেটি 1 ঘন্টার মধ্যে বের করে দেয়। তো পুলিশ সম্ভবত পেরেও ছিলেন বের করতে, বাট 12 ঘন্টা কালক্ষেপণ করা হয়েছে। 12 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন স্থানীয়ভাবে কথা উঠেছে যে উপর থেকে গ্রিন সিগন্যাল আসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই গ্রিন সিগন্যাল কোত্থেকে আসলো? পুলিশ সদর দপ্তর থেকে, যারা অভিযোগে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে একাধিক গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট করিয়েছে। পুলিশ সদর দপ্তর গ্রিন সিগন্যাল দিয়েছে? কে দিয়েছে? প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া হয়েছে? আপনি তো দেননি নিশ্চয়ই, তাহলে কে দিয়েছে? কোন জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেলেন? কোতোয়ালি থানা কর্মকর্তারা বা কর্তৃপক্ষ? স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিংবা তার দপ্তর থেকে কেউ? আমরা জানি না, কিন্তু আমাদের জানবার কিন্তু আগ্রহ থেকেই গেল। আমি বিশ্বাস করি এবং আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দ্বিতীয় অধিবেশন শুরু হলে কিংবা তার আগেও সম্ভব, স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ অধিবেশনের জন্য বসতে হবে না, অপেক্ষা করতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দেবেন কুমিল্লার এই ঘটনা নিয়ে। আসলে কি ঘটেছিল? রেজাউল কাইয়ুম আসলেই চাঁদাবাজির জন্য দায়ী কিনা, নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে? যদি ষড়যন্ত্র হয়ে থাকে, কারা করেছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে রেজাউল কাইয়ুমকে কেন দোষারোপ করা হবে? তাই তিনি এই বদনাম কেন নেবেন? আর যদি তার এইসব অভিযোগের পেছনে কোনো এলিমেন্ট থাকে, তাকে আইনের আওতায় আনতে হবে। যদি আনা যায়, তাহলে আপনি যেটি বলছেন দুর্নীতি, চাঁদাবাজি এসব বিষয়ে জিরো টলারেন্স আপনার, মানুষ সেটি বিশ্বাস করবে। মানুষ আপনার কথা এবং কাজে মিল খুঁজে পাবে। আর যদি না হয়, তাহলে আমরা জাস্ট গতানুগতিক সেই সাবেক ধরে নেব পুরনো বন্দোবস্তের অংশীদার হয়েছেন আপনি এবং আপনার সরকার। আর এটি প্রমাণ করবার, স্বচ্ছতা ফিরিয়ে আনবার জনমনে, অন্তত এই ইস্যুটিতে
দায়িত্ব আপনার এবং আপনার সরকারের। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।